হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু জ্ঞানশিক্ষা স্টাডি সেন্টার। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বেদিক সিভিলাইজেশন অর্থাৎ বৈদিক সভ্যতা। আমাদের আগের ক্লাসটা হয়েছিল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন অর্থাৎ সিন্ধু সভ্যতা। আজকে আমাদের বৈদিক সভ্যতা। সিন্ধু সভ্যতায় আমরা সব কিছু জেনেছিলাম, আমি নোটও করিয়েছিলাম, তোমরা দেখবে প্রিভিয়াস ভিডিওটা। আজকে যেটা বেদের যুগ অর্থাৎ বেদ, হিন্দু ধর্মাবলম্বীতে বেদ একটা গুরুত্বপূর্ণ বই, তোমরা সবাই জানো, ধর্মগ্রন্থ। তো এই বেদ থেকে আমাদের শুরু হয়ে যায় বৈদিক সভ্যতা। একটা পুরো কালচারের কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। কিভাবে দেখো, কালচারের চেঞ্জ বলতে এখানে সিন্ধু সভ্যতায় আমরা দেখি মানুষের মেইন যে উপার্জনের যে জিনিসটা, উপার্জন কিভাবে হতো না, কৃষিকাজ মানুষের উপার্জনের মেইন ভিত্তি ছিল। সেটা বৈদিক সভ্যতায় হয়ে যায় পশুপালন, মানুষের মেইন উপার্জনের ভিত্তি। এরপর আমরা এখানে দেখি যে বর্ণ সিস্টেম অর্থাৎ বর্ণপ্রথা। যেরকম মানুষের গায়ের রং দেখে মানুষকে বিচার করা হতো, মানুষকে একটা সমাজে কি করা হতো, মানুষকে একটা পজিশন দেওয়া হতো গায়ের রঙের ভিত্তিতে, শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ। ঠিক আছে, শ্বেতাঙ্গ বর্ণ যারা হাইয়েস্ট লেভেল বলা হতো, কৃষ্ণাঙ্গ বর্ণ যারা লোয়েস্ট ক্লাস বলা হতো। এই যে বর্ণ সিস্টেমটা, এটা কিন্তু সিন্ধু সভ্যতায় ছিল না। এইটা শুরু হয় কবে, শুরু হয় হচ্ছে বৈদিক সভ্যতায়। আবার কাস্ট সিস্টেম, জাতিতত্ত্ব, এটা কিন্তু সিন্ধু সভ্যতায় ছিল না, এটা বৈদিক সভ্যতায় কিন্তু আমাদের শুরু হয়। কি শুরু হয়, এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে চারটে কাস্ট সিস্টেম, এই সিস্টেমটা কিন্তু ব্রাহ্মণকে সমাজের হাইয়েস্ট পজিশনে রাখা হয়। এইটাও কিন্তু শুরু হয় এই বেদের যুগে। আজকে আমাদের আলোচ্য বিষয় বৈদিক যুগ, বেদের যুগ। ঠিক আছে, তার আগে আমাদের ইউটিউব চ্যানেল তোমরা যারা নতুন অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে। আর এই বেদিক সিভিলাইজেশন, বৈদিক সভ্যতা পড়তে গেলে আমাদের সিন্ধু সভ্যতা কিন্তু পড়তে হয়। সিন্ধু সভ্যতা পড়ে বৈদিক সভ্যতা পড়লে বেশ আমাদের কাছে কি হয়, কনসেপ্টটা ক্লিয়ার হয়। ঠিক আছে, কম্প্যারিজন করে যদি পড়াশোনা করা যায় আমাদের খুব হেল্পফুল হয়। তাই তোমরা সিন্ধু সভ্যতার ক্লাসটা দেখবে, তারপর বেদিক সিভিলাইজেশনের ক্লাসটা তোমরা দেখবে। দেখো বৈদিক সভ্যতা, এখানে এর ডেটটা বলা আছে, দেখো 1500 খ্রিস্টপূর্বাব্দে খ্রিস্টের জন্ম, যীশু খ্রিস্টের জন্মের 1500 বছর আগে থেকে শুরু হয় হচ্ছে বৈদিক সভ্যতা এবং 600 খ্রিস্টপূর্বাব্দ অবধি চলে। এবং এই বৈদিক সভ্যতা দুটো ভাগে ভাগ করেছি আমরা। দেখো, একটা হচ্ছে ঋগ বৈদিক যুগ এবং একটা হচ্ছে লেটার বৈদিক যুগ, পরবর্তী বৈদিক যুগ। ঠিক আছে, তাহলে ঋগ বৈদিক যুগকে আমরা মোটামুটি রাখতে পারি 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ, এবং লেটার বৈদিক যুগ এটাকে আমরা রাখতে পারি 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। মনে থাকবে। তাহলে 1500 থেকে 600 এটাকে, এই পিরিয়ডটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা ঋগ বৈদিক যুগ, একটা হচ্ছে লেটার বৈদিক যুগ। ঋগ বৈদিক যুগের মেইন সোর্স কি, মেইন সোর্স হচ্ছে ঋগ্বেদ। সব থেকে পুরনো বেদ যদি বলো তাহলে আমাদের ঋগ্বেদ। তাহলে এই যুগের ঋগ বৈদিক যুগের মেইন সোর্স যদি আমরা জিজ্ঞেস করে আমাদের, তাহলে আমাদের বলতে হবে ঋগ্বেদ। আর লেটার বৈদিক যুগ, এই যুগের মেইন সোর্স হচ্ছে শতপথ ব্রাহ্মণ। ঠিক আছে, বিদেকা মাধবন একটা গল্প, শতপথ ব্রাহ্মণের, এটা হচ্ছে লেটার বৈদিক যুগের সোর্স। তাহলে বৈদিক যুগের পার্সন মানে বৈদিক যুগের লোকরা কারা ছিল? দেখো, সিন্ধু সভ্যতা ধ্বংস হওয়ার পিছনে অনেকে অনেক রকম নানা মত দিয়েছে। অনেকে মনে করতেন সিন্ধু সভ্যতা ধ্বংস হওয়ার কারণ হচ্ছে বন্যা। ঠিক আছে, বন্যা, ফ্লাড। অনেকে মনে করতেন আগুন ছিল সিন্ধু সভ্যতা ধ্বংস হওয়ার কারণ। অনেকে মনে করতেন খরা ছিল সিন্ধু সভ্যতা ধ্বংস হওয়ার কারণ। ঠিক আছে, এটা নিয়ে হিস্টোরিয়ানদের মধ্যে নানা মতামত আছে। তাহলে আমরা সেটা কি করলাম, সেটা এই যে ধ্বংস হলো সিন্ধু সভ্যতা ধ্বংস হয়ে সিন্ধু সভ্যতার লোক। আবার অনেকে মনে করতেন সিন্ধু সভ্যতা ধ্বংস হওয়ার মেইন কারণ হচ্ছে
আর্যদের ভারতে আগমন, অ্যাডভেন্ট অফ দ্য আরিয়ান। ঠিক আছে, আর্যরা ভারতে কোন দিক দিয়ে আসেন এবং আর্যদের হোমল্যান্ড কোথায় ছিল, এটা কিন্তু এটা নিয়েও অনেকের নানা মতামত রয়েছে। দেখো এখানে বলেছে আর্কটিক রিজিয়ন, আর্যদের আদি বাসস্থান আর্কটিক রিজিয়ন, এটা কে বলেছিলেন? বালগঙ্গাধর তিলক, বিজি তিলক। না, অনেকেই মনে করতেন, মেইনলি স্বামী বিবেকানন্দ মনে করতেন যে আর্যদের আদি বাসস্থান ভারতেই। ঠিক আছে, এই তত্ত্বটা তাহলে স্বামী বিবেকানন্দ দেন। এবং সেন্ট্রাল এশিয়া, আর্যদের আদি বাসস্থান সেন্ট্রাল এশিয়া, এটা মনে করতেন ম্যাক্স মুলার। টিবেট মনে করতেন দয়ানন্দ সরস্বতী, তিব্বতে। এবং ইউরোপ মনে করতেন হচ্ছে স্যার উইলিয়াম জোন্স। তাহলে এই হচ্ছে আর্যদের আদি বাসস্থান নিয়ে নানা মতামত। তাহলে আমাদের যেটা পড়তে হবে, আরিয়ান মিন্স, এই যে আর্য কথার অর্থ হচ্ছে হাই বার্থ, উচ্চ বংশ। ঠিক আছে, তাহলে আর্য, তারাই আর্য নামের মিনিং হচ্ছে হাই বার্থ, উচ্চ বংশ, উচ্চ বংশজাত। তাহলে এই যে আর্যরা ভারতে আসে এবং আর্যরাই কিন্তু শুরু করে এই বৈদিক সিভিলাইজেশন, বৈদিক সভ্যতা। আর্যদের ভারতে আগমন এবং বৈদিক সভ্যতা শুরু, দুটোই কিন্তু একই ঘটনা। ঠিক আছে, আর্যরা ঢুকে যায় ভারতে, সিন্ধু সভ্যতার কি হয়? অবসান হয়, এবং বৈদিক সভ্যতার কি হয়? উদ্ভাবন হয়। তাহলে এই যে ঋগ্বৈদিক যুগ বা বৈদিক সিভিলাইজেশন, এর যে মেইন সোর্স বোগাসকোই ইনস্ক্রিপশন, তেলিয়ামরান। ঠিক আছে, এই যে সোর্সগুলো, এগুলো মনে রাখতে হবে আমাদের। ঠিক আছে, তাহলে আমাদের মনে রাখতে হবে ঋগ্বৈদিক যুগের মেইন সোর্স কি? আমাদের ঋগ্বেদ। লেটার বৈদিক যুগের আমাদের মেইন সোর্স হচ্ছে বিদেগা মাধবন। ঠিক আছে, এই বিদেগা মাধবন, এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। এরপর আমাদের যেটা মনে রাখতে হবে যে সিন্ধু সভ্যতার লোকেরা কিসের ব্যবহার জানতো না। দেখো, সিন্ধু সভ্যতার লোকেরা জানতো না আয়রন, অর্থাৎ লোহার ব্যবহার জানতো না। কিন্তু লোহার ব্যবহার প্রথম শুরু করলো আমাদের এই লেটার বৈদিক যুগ। তাহলে ভারতবর্ষে লোহার ব্যবহার কবে শুরু হলো? লোহার ব্যবহার শুরু হলো লেটার বৈদিক যুগ, 1000 খ্রিস্টপূর্বাব্দে আমাদের ভারতবর্ষে লোহার ব্যবহার শুরু হয়। তোমরা সবাই জানো আমাদের সিন্ধু সভ্যতা কি ছিল, কোন যুগের ছিল? মেইনলি ছিল তাম্রপ্রস্তর যুগ, চ্যালকোলিথিক এজ। ঠিক আছে, এবং সেখানে কিন্তু সিন্ধু সভ্যতার লোকেরা ঘোড়ার ব্যবহার জানতো না এবং লোহার ব্যবহার জানতো না। এই লোহার ব্যবহার শুরু হলো লেটার বৈদিক যুগ, পরবর্তী বৈদিক যুগে, এবং আর্যরা ঘোড়ার ব্যবহার কিন্তু জানতো। তাহলে এখান থেকে আমাদের বলতে পারি আমরা, এই যে আর্যদের ইকোনমি অর্থাৎ আর্যদের ইকোনমি কিভাবে চলতো। ঋগ্বৈদিক যুগের ইকোনমি চলতো মেইনলি হচ্ছে তাদের পশুপালন করে। পশুপালনের মধ্যে গরু ছিল কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা অ্যানিমাল। ঠিক আছে, গরু ছিল মোস্ট ইম্পর্টেন্ট অ্যানিমাল। কোন সময়? না ঋগ্বৈদিক যুগে। লেটার বৈদিক যুগেও এখানেও কিন্তু পশুপালন ছিল মেইন। কি ছিল? মেইন একটা অর্থনীতি ছিল। ঠিক আছে, এই যে পশুপালনটা, এই পশুপালনটাকে কেন্দ্র করেই কিন্তু আর্যদের বা বৈদিক যুগের কি চলতো? অর্থনীতি চলতো। তাহলে এখানে আমরা যদি আবার রিলিজিয়াস যে তাদের ধারণা, ঠিক আছে, এই যে রিলিজিয়াস একটা ব্যাপার, রিলিজিয়াস লাইফ, এটা যদি আমরা দেখি ঋগ্বৈদিক যুগে তাদের রিলিজিয়াস সম্পর্কে আমরা যেটা জানি যে এখানে দেখো সিন্ধু সভ্যতায় আমরা দেখি যে আদি শিবের তারা কিন্তু কি ছিল? পশুপতির উপাসক ছিল। এবং বাকি যে গডেস দেখলাম আমরা, যে সেই ধারণা আসে যে তারা মাতৃদেবতার আরাধনা করত। কিন্তু এই যে বৈদিক যুগে আমরা দেখি যে এখানে মাতৃদেবতার প্রাধান্য কি হয়? কমে যায়, এবং প্রাধান্য বেড়ে যায় হচ্ছে কার? প্রাধান্য বেড়ে যায় হচ্ছে মেল গডের।
ঠিক আছে, পুরুষ দেবতাদের প্রাধান্য কিন্তু এখানে বেড়ে যায়। এর থেকেই আমরা জানতে পারি যে এই যে বৈদিক যুগ শুরু হওয়ার সাথে সাথে মহিলাদের কিন্তু প্রাধান্য অনেকটাই কমে যায়। ঠিক আছে, এই যে পর্দা সিস্টেম, পর্দা দেওয়া, ঠিক আছে, মেয়েরা পর্দার আড়ালে থাকবে, এটাও কিন্তু সিন্ধু সভ্যতায় ছিল না, এটা কিন্তু বৈদিক সভ্যতায় শুরু হয়। ঠিক আছে, মেয়েদেরকে পর্দার আড়ালে থাকতে হয়, এটাও কিন্তু শুরু হয় এই বৈদিক সভ্যতায়। এই যে রিলিজিয়াস যে ব্যাপারটা, এখানে ঋগ বৈদিক যুগে কোন কোন গড অর্থাৎ কোন কোন দেবতা তারা উপাসক ছিল? তারা উপাসক ছিল ইন্দ্র, অগ্নি, বরুণ, সোম, মারুত, ঠিক আছে, রুদ্র, উষা, অদিতি, এদের কিন্তু তারা উপাসক ছিল। এবং লেটার বৈদিক যুগ, পরবর্তী বৈদিক যুগে এদের এই যে ইন্দ্র, অগ্নি, বরুণ, এদের কিন্তু আবার প্রাধান্য কমে যায় এবং মোস্ট ইম্পর্টেন্ট রিলিজিয়াস গড হিসেবে সামনে আসে কে না? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এই তিনজন গড কিন্তু এখানে প্রাধান্য পায় লেটার বৈদিক যুগে। দেখো, বৈদিক যুগকে দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ঋগ বৈদিক যুগ, একটা হচ্ছে লেটার বৈদিক যুগ। এই দুটো যুগেরও কিন্তু ডিফারেন্স আমরা কিন্তু বুঝি। ডিফারেন্সটা কি? এখানে যদি গড দিয়ে দেখি আমরা, এখানে ইন্দ্র, অগ্নি, বরুণ এদের প্রাধান্য বেশি থাকে। লেটার বৈদিক যুগ এখানে যদি আমরা দেখি, এখানে আমাদের প্রাধান্য বেশি হয়ে যায় ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর।